দাদা ঠাদা লাগবে না, যেভাবে একদম মানে করণ জোহরের মুভিতে স্টুডেন্ট অফ দ্য ইয়ার যেভাবে দেখা যায় অতটাও না, বাট কোন রকম আর কি কাইন্ড অফ। আমার যেহেতু একটা ইয়ার গ্যাপ ছিল, তো ওটা আমার একটা খুব ভয় ছিল। এভরিথিং ইজ কানেক্টেড, যে তুমি ইভেন সিঙ্গেল টু সিঙ্গেল জিনিস যদি শেখো টেকনোলজিতে, সেটা কোথায় কখন গিয়ে কি কাজে লাগবে, সেটা ক্রিপ্টোগ্রাফিতে যেটা তোমার কাছে এনপিটিএল এ শিখেছিলাম, সেটা আমাকে বাই চান্স কলেজের যে প্লেসমেন্টের উপর আমাকে ডিপেন্ড করতে হয়নি, কারণ তখন আমার মধ্যে কনফিডেন্স ছিল যে আই হ্যাভ সাম স্কিলস। আমি বাইরেও বিভিন্ন জায়গাতে কাজ করেছি। ভেরি গুড। মানে আমি বিভিন্ন ক্লায়েন্ট, ধরো কোনো ক্লায়েন্ট ছিল লন্ডনের, কোনো ক্লায়েন্ট ছিল সৌদি, পার্সোনাল স্যালারি আর হচ্ছে ফ্রিল্যান্সিং স্যালারি হ্যাঁ ম্যাচ করে গেছিল বা সামথিং। রেডিতেই আমি কদিন আগে একটা পোস্ট পড়েছিলাম যে একটা কাউকে হায়ার করেছে অ্যাকসেঞ্চার, এন্ড তাকে 2-3 মাস বেঞ্চে বসে এই 4-5টা জিনিস যদি তোমরা একটু স্ট্রং রাখো, দেন তো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। হ্যালো, ওয়েলকাম টু ক্লাসরুম পডকাস্ট শো। অ্যান্ড আজকে রয়েছে আমাদের সাথে হচ্ছে দেবপ্রিয়। সো হ্যালো দেবপ্রিয়, ওয়েলকাম টু ক্লাসরুম পডকাস্ট শো। ওকে, সো এখন কি করছো? আপাতত অ্যাকসেঞ্চারে রয়েছি। ওকে, তো আমার কারেন্ট আপাতত মানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। আপাতত অ্যাকসেঞ্চারে রয়েছে। ওকে ওকে, কাজ করছি হচ্ছে ক্লাউড ডেটা ইঞ্জিনিয়ারিং এ, যেটা হচ্ছে এডব্লিউএস স্পেসিফিক্যালি এডব্লিউএস ক্লাউডে কাজ করছি এখন। ফ্ল্যাশব্যাকে চলে আসছি। স্কুলিং কোথা থেকে? স্কুলিং আমাদের এখানে আগরপাড়া মহাজাতি থেকে। ওকে, দেন তারপরে কলেজে ভর্তি হই বিসিএ নিয়ে। তো বিসিএ তে গুরু নানক থেকে আমি বিসিএ করেছি। ওকে, অ্যান্ড দেন তারপরে কোন ইয়ারে? এটা ছিল 2017-এ। ওকে, দেন 2017-এর পরে 20 অব্দি ছিল। ওকে, অ্যান্ড ওই সময় ক্লাসরুম জয়েন করা হয়, তো তখনই ফার্স্ট ইয়ারে পরিচয় হয় তোমার সাথে আর কি। ওকে, অ্যান্ড দেন আমার এখনো একটা স্টোরি আছে আর কি, মনে আছে। তো আমার একজন ফ্রেন্ড ছিল যে বলেছিল যে এরকম একটা দাদা আছে যে পড়ায় আর কি। অ্যান্ড আমার মানে 11-12 খুব এক্সপিরিয়েন্স ছিল যে দাদারা ওই আর কি ক্যাশ থাকে আর কি, ব্যাপারটা অতটা কোনো সিরিয়াস না। তো ওকে, যে দাদা ঠাদা লাগবে না, একটা প্রপার স্যার মতন লাগবে যে আর কি পড়ায় আর কি। ওকে। দেন তারপরে তোমার কাছে এসে তো পার্সপেক্টিভটাই পুরো চেঞ্জ হয়ে যায় যে হ্যাঁ, তো অনেক কিছু শিখতে পারি। এখানে কি ব্যাপারটা, এখানে মিক্সচার হয় যে দাদা আর স্যার দুটো মিক্সচার আছে? হ্যাঁ, মানে একটু পড়ানোর মধ্যে সিরিয়াসনেসটাও রয়েছে, অ্যান্ড তার মধ্যে ধরো ইয়ার্কি ফাজলামিটাও রয়েছে আর কি। ওকে, তো দুটো ব্যাপারটাই এক জায়গাতে হয়ে যায় আর কি। তো ওই জন্য বেশ ভালোই লাগে ব্যাপারটাতে। ওকে। তো দেন হচ্ছে মাধ্যমিক হচ্ছে কোন ইয়ারে পাস আউট ছিল? মাধ্যমিক ছিল আমার 49, 14, রাইট? অ্যান্ড দেন এইচএস ছিল আমার 17। 14 দেন হচ্ছে 17, তার মানে ইয়ার গ্যাপ ছিল, রাইট? হ্যাঁ, একটা ইয়ার গ্যাপ ছিল। একটা ইয়ার গ্যাপ, ওকে ফাইন। অ্যান্ড দেন তারপরে হচ্ছে 2020-তে হচ্ছে তোমার বিসিএ পাস আউট, দেন হচ্ছে এমসিএ হয়। এমসিএ করো, রাইট? এমসিএ হচ্ছে কোন ইয়ারে পাস আউট? 2022-তে। 2022-তে, ওকে, গট ইট। ওকে, দেন কলেজ কিরম ছিল? কলেজ লাইফ কিরম ছিল? সত্যি বলতে কলেজ লাইফ খুবই সুন্দর ছিল। মানে হচ্ছে কাইন্ড অফ গোল্ডেন পিরিয়ড। ওকে, কারণ মানে এটা কি বাংলা সিনেমা বা এরকম সিনেমার মতো এই করণ জোহরের সিনেমা? মানে বিফোর কোভিড ছিল, তো আমরা কলেজ লাইফটাকে এক্সপিরিয়েন্স করতে পেরেছি, যেটা কোভিড এর সময় বা এমসিএ তে আমি একদমই পারিনি কলেজ লাইফটা এক্সপিরিয়েন্স করতে, কারণ কোভিড ছিল তখন, সব বাড়ি থেকেই হচ্ছিল। তো কলেজ শুধু ওই জাস্ট ক্লাসটাই হতো, আর কিছু হতো না। কিন্তু কলেজ অ্যাকচুয়ালি জিনিসটা কি, যে ফ্রেন্ডসদের সাথে আড্ডা মারা, জাস্ট নট পড়াশোনা করা। মানে যেভাবে একদম মানে করণ জোহরের মুভিতে মানে স্টুডেন্ট অফ দ্য ইয়ার যেভাবে দেখা যায়, অতটাও না, বাট কোন রকম আর কি কাইন্ড অফ বাংলা সিনেমার কলেজগুলো। ওকে, মাঠে বসে আড্ডা মারা, সবাই একসাথে, এই ব্যাপারগুলো ছিল আর কি আমাদের কলেজে। ওকে, দেন কলেজে সিরিয়াস কবে হলে? না, কলেজ থেকেই সিরিয়াস হয়ে গেছিলাম যখন থেকে শুনেছিলাম যে হ্যাঁ তোমার কাছে পড়ে এত কিছু পেতে হবে। তো আমার যেহেতু একটা ইয়ার গ্যাপ ছিল, তো ওটা আমার একটা খুব ভয় ছিল যে আমি কি পাবো কি না জবের ক্ষেত্রে। কোনো ইয়ার গ্যাপের জন্য কি কোথাও প্রবলেমস হয়েছিল? হ্যাঁ, অনেকবারই হয়েছিল ইয়ার গ্যাপের জন্য প্রবলেমস হয়েছিল। যেরকম আফটার কলেজ, তো আমার 2020-তে তো প্লেসমেন্ট সময়, তো টিসিএস এ আমার একটা প্লেসমেন্ট হয় আর কি। ওকে, তো টিসিএস এ আমি সিলেক্টেডও হই। এবার আমার ইন্টারভিউর জন্য আমাকে ওরা অ্যালাউ করেনি, বিকজ তখন আমার এডুকেশন গ্যাপ ছিল। ওকে, ওই কারণে টিসিএস এ ওরা অ্যালাউ করেনি। অ্যান্ড এমসিএ এর সময় ওটা হয়েছিল যে আমি মানে যতদূর আমার মনে পড়ছে ইন্টারভিউ রাউন্ডে মনে হয় গেছিলে অলরেডি, মানে জিপিতে বা গীতবিতানে মনে হয়। গীতবিতানে আমাদের ইন্টারভিউ রাউন্ড, গীতবিতান না গীতাঞ্জলি? না, জিপিটা তো গীতাঞ্জলি। হ্যাঁ, গীতাঞ্জলি। তো সেখানে হচ্ছে গেছিলে, দেন তারপরে মানে ইন্টারভিউ রাউন্ডেই মনে সেখানে যাওয়ার পরে মানে তোমাকে রিজেক্ট করে। ওই বিফোর ইন্টারভিউ রাউন্ড যখন ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ওরা এটা চেক করে, তো এভরিথিং ওরা জাস্ট একটা মানে জাস্ট নোটিস করে আর কি, যে কি আছে। ওরা কি চেয়েছিল? না, ওরা চেয়েছিল যে আমি বলেছিলাম যে আমার তখন শরীর খারাপ ছিল, ফর দ্যাট রিজন আমি ওই ইয়ারটা অ্যাটেন্ড করতে পারিনি। তো তখন বলেছিল যে ওদের পার্টিকুলারলি ডকুমেন্টস চাই ফর দ্যাট, না হলেই ওরা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে দেবে না। তো ক বছরের গ্যাপিং ছিল?
1 ইয়ারেরই ছিল। 1 ইয়ারের গ্যাপিং ছিল। সো 1 ইয়ারের গ্যাপিং এ ওরা একটা ডকুমেন্ট চেয়েছিল, সো ডকুমেন্ট যদি পেয়ে যেত তাহলে অ্যালাউ প্রপার যদি কোনো ডকুমেন্ট পেতো তাহলে ওরা অ্যালাউ করতো। তো সেরকম কোনো আমার কাছে ডকুমেন্ট ছিল না ওই মুহূর্তে, ওই জন্য ওরা আমাকে ইন্টারভিউতে ফার্দার অ্যাটেন্ড করতে দেয়নি। ওকে, গট ইট। সো তারপরে হচ্ছে বিসি এর পরে হচ্ছে জব পেয়েছিলে? হ্যাঁ, বিসি এর পরে জব পেয়েছিলাম। বিসি এর পর আমি ইনফোসিস, সিটিএস অনেক জায়গাতে ইন্টারভিউ দিয়েছিলাম। তো ইনফোসিস আমি ফার্স্টেই জব পেয়ে গেছিলাম। ওকে। বিফোর টিসিএসও আমি ইনফোসিসে জব পেয়ে গেছিলাম। Okay. বাট যেহেতু ওই টাইমে ইনফোসিস কলকাতাতে ছিল না, তো আমার একটা ইচ্ছা ছিল যে এমসিএ করার প্লাস চাকরি করার, এরকম একটা আমার ধারণা ছিল আর কি সবসময়। মানে প্যারালালি আমার একটা করার ধারণা ছিল, টেন্ডেন্সি ছিল আর কি। ঠিক আছে, হ্যাঁ। তো ওই জন্য আমি টিসিএস এ দিতে চাইছিলাম, যেহেতু যদি টিসিএস কলকাতাতে রয়েছে তো অবভিয়াসলি ওটা একটা সুবিধা, আর এমসিএ করার সময় আমার ওটা সুবিধা হবে। সেই কারণে আমি টিসিএসটা খুব ট্রাই করছিলাম, বাট টিসিএসটা হয়নি, লাকিলি আনলাকিলি যাই বলো। আর ইনফোসিসটাও আমি পরে আর জয়েন করিনি এমসিএ করার জন্য। ওকে। দেন বিসি এর পরে যে এমসিএ তে গেলে, তো তোমাদের সময় মনে হয় এমসিএ টা তখন 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেছে। ওটাই মনে হয় ফার্স্ট ব্যাচ ছিল। যাদের ক্ষেত্রে মনে হয় বিসিএ টা 3 বছরের, এমসিএ হচ্ছে 2 বছর দিয়ে 5 বছরের পুরোটা কমপ্লিট হয়ে গেল। এক্স্যাক্টলি। যেটা এখন হয়ে গেছে এটা হচ্ছে টোটাল 3+3 তে 6 সরি, এখন যেটা হয়েছে বিসিএ 4 ইয়ার্স এন্ড এমসিএ 2 ইয়ার্স, এখন সেটা 6 এ গিয়ে দাঁড়িয়েছে। সো এমসিএ যখন হচ্ছে কমপ্লিট করলে তখন সেক্ষেত্রে কিরকম কি অপরচুনিটিজ এসেছিল? কারণ তখন তো একটা কোভিড পিরিয়ড ছিল, রাইট? তখন সেই সময় কি তোমাদের সময় ভালো প্লেসমেন্ট আসছিল নাকি হচ্ছে আসছিল না, কি সিচুয়েশন ছিল তখন? তো ফার্স্টেই বলি, তো এমসিএ স্টার্ট করার আগেই তুমি বলেছিলে যে যদি তুমি এমসিএ করো দেন ফরগেট কি তুমি বিসিএ তে কোনো চাকরি পেয়েছিলে। কারেক্ট। এন্ড ওটাও আমার এগেন আবার একটা ছিল যে রিজার্নি। হ্যাঁ, রিজার্নি ছিল যে পুরো ফ্রেশার থেকে আবার আমাকে ট্রাই করতে হবে, এন্ড দিস ব্যাকলগ আবার আমাকে কোথাও না কোথাও হিট করবে। এই জিনিস থট গুলো আমার মাথায় ছিল, একটা রিস্কও ছিল আমার মাথায়। তো এমসিএ তে আমি স্টার্ট করেছিলাম, যেহেতু টেকনো থেকে আমি স্টার্ট করেছিলাম। তো দেন এমসিএ এর পরেও অনেক অপরচুনিটিস ছিল আমার কাছে, অ্যান্ড অনেক কোম্পানি রিচ আউট করেছিল। সো আই বিলিভ যে যদি ইউ আর স্কিলড ইন আ পার্টিকুলার টেকনোলজি যেটা তুমি খুব ভালোভাবে শিখেছো, তাহলে যে কোনো কোম্পানি তোমাকে সেই চান্সটা দেবে যে হায়ার করার জন্য। সেক্ষেত্রে গ্যাপটা কোনো ম্যাটার করে না। তো ইউ হ্যাভ টু বি টেকনিক্যালি স্কিলড। এবার কোনো কোনো কোম্পানির পার্টিকুলারলি কিছু রুলস থাকে যার জন্য ওরা অ্যালাউ করতে পারে না। যেমন এমসিএর পরে আমি ক্যাপজেমিনিও ক্লিয়ার করেছিলাম অ্যান্ড অ্যাক্সেঞ্চারও ক্লিয়ার করেছিলাম, বাট ক্যাপজেমিনির ওইটা একটা রুলস ছিল যে ওরা এডুকেশন গ্যাপ থাকলে অ্যালাউ করবে না, বাট অ্যাক্সেঞ্চার ওরকম কিছু ছিল না। তো আমি অ্যাক্সেঞ্চারে জয়েন করি। গট ইট। দেন অ্যাক্সেঞ্চারের ক্ষেত্রে এখন ক বছরের এক্সপেরিয়েন্স হয়ে গেল? অ্যাক্সেঞ্চার অলমোস্ট 3 ইয়ার্স তো হয়েই গেল। 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স হয়ে গেছে। ওকে। এন্ড কোন রোলে আছো? আপাতত রয়েছি হচ্ছে AWS ডেটা ইঞ্জিনিয়ারিং রোলে। তো যত মানে ডেটা মুভিং, পাইপলাইন বিল্ডিং এর কাজ হয় ক্লাউডের মধ্যে, তো সেগুলো আমি হ্যান্ডেল করি। ওকে। সো আমরা পার্টে আসবো এগুলো নিয়ে। কলেজের যে লাইফটা ছিল, কলেজের পার্টে, এন্ড এখন যে ডোমেনে কাজ করছো, সো সেই জিনিসগুলোর সাথে কোনো কানেকশন ছিল? কলেজে আমার যেটা ছিল স্পেসিফিক্যালি, যে আমি সত্যি বলতে মিডিয়কার স্টুডেন্ট টাইপেরই ছিলাম কলেজে। ঠিক আছে। তো আমার ওই সবসময় ওই 7-8 এর মধ্যে থাকতো, যেটা আমার ইন্টারভিউ বসতে আমাকে হেল্প করবে, বাট তার উপরে আর কিছু ছিল না। ঠিক আছে। তো আমি যেটা তোমার থেকে শিখেছিলাম, যেটা ওয়েব ডেভেলপমেন্ট শিখেছিলাম, আর ওয়েব ডেভেলপমেন্ট আমার পার্টিকুলারলি করতে খুব ভালো লাগতো। যে এটা এরকম ভাবে ফার্স্টটা মানে অ্যাপ্লাইড কোডিং আর কি, কিছু মানে নরমাল কোডিং গিয়ে আমরা শেখাটাকে কোথায় ইমপ্লিমেন্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ। বোর্ডিং C++ এ জাস্ট কোডিং করে আমার ভালো লাগতো না অতটা। কিন্তু মানে পাইথন বা ধরো অ্যাপ্লাইড ওয়েব ডেভেলপমেন্ট, ওই সময় তো টেকনোলজি গুলো জাস্ট অনেকটাই নতুন তখন। হ্যাঁ। তো আমি সেই জিনিসটা করতে পারতাম, আমার একটা ভালো ব্যাপার ছিল আর কি। তো ওই পার্টগুলো আমার খুব কাজে লেগেছিল। তখন এক্স্যাক্টলি আমার যতদূর মনে হয় ওই সময়টাতে আমরা তখন একটা NPTEL এর কোর্স ছিল, রাইট? NPTEL এর সেই সময় মোস্ট প্রবাবলি কিছু কোর্স আমরা মনে হয় তখন করেছিলাম, ক্রিপ্টোগ্রাফি করেছিলাম, পাইথন করেছিলাম, ডেটা সায়েন্স করেছিলাম। সো তখন তোমার এগুলোর মধ্যে কোনটা করেছিলে তখন সেই মুহূর্তে? হ্যাঁ, আমি সবকটাই অ্যাটেন্ড করেছিলাম। ক্রিপ্টোগ্রাফি ওকে। হ্যাঁ, তো ক্রিপ্টোগ্রাফিরও অ্যাটেন্ড করেছিলাম আমি, পাইথনেরও অ্যাটেন্ড করেছিলাম, এন্ড সি এরও অ্যাটেন্ড করেছিলাম, ডেটা সায়েন্সের পার্টও করেছিলাম। ডেটা সায়েন্সের পার্টও করেছিলাম। ওকে। মানে তুমি যাই পড়াতে আমি সবকটাই অ্যাটেন্ড করেছিলাম। মানে তাদের কি লাভ হয়েছে কিছু? হ্যাঁ, অবভিয়াসলি। প্র্যাকটিক্যালি সেই একটা জিনিস, এখন যখন তুমি কাজ করছো ডেটা সায়েন্সের উপরে কাজ করছো, রাইট? এবার ওয়েব তুমি শিখে এসেছিলে, তাহলে সেটার এখন আর ইমপ্লিমেন্টেশন করতে হচ্ছে না, বাট সেই আইডিয়াটা, সেই নলেজটা, সেটা কি কোথাও কি এখন কাজে লাগছে? মানে প্রোডাক্ট বুঝতে বা সেই জায়গাতে আন্ডারস্ট্যান্ডিং এ কোথাও হেল্প করছে? হ্যাঁ, তো আমি একটাই কথা বলবো যে এভরিথিং ইজ কানেক্টেড। যে তুমি ইভেন সিঙ্গেল টু সিঙ্গেল জিনিস যদি শেখো টেকনোলজিতে, সেটা কোথায় কখন গিয়ে কি কাজে লাগবে সেটা কেউ জানে না। ঠিক আছে। ফর এক্সাম্পল, যেরকম আমি ক্রিপ্টোগ্রাফিতে যেটা তোমার কাছে NPTEL এ শিখেছিলাম, সেটা আমাকে বাই চান্স ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে তুমি কি এরকম কোনো ক্রিপ্টোগ্রাফি কি সম্পর্কে জানো, যে পাবলিক কি প্রাইভেট কি হয়, সে কনসেপ্টটা কি। সেখানে আমাকে বলতে পেরেছি কারণ আমি প্রিভিয়াসলি জেনে এসেছিলাম। প্লাস যখন আমি এখন কাজ করি, তখনও আমাদের যখন বিভিন্ন
ধরনের অথেন্টিকেশন হয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রাইভেট কি পাবলিক কির কনসেপ্ট ইউজ করি, যেই জিনিসগুলো যে কি হয়, কেন হয়, কত বিটের কি হয়, এই জিনিসগুলো বুঝতে আমার ক্রিপ্টোগ্রাফি খুব হেল্প করেছিল। দেন তুমি ডেটা সায়েন্সের প্রশ্নে আসলে, তো ডেটা সায়েন্সে ওই সময় আমরা পাইথনে যেসব লাইব্রেরি গুলো শিখেছিলাম, তো থ্রু আউট হয়তো আমি 2-3 বছর ওটাকে সঙ্গে সঙ্গে ইউজ করতে পারিনি, বাট এখন যখন আমি আবার পাইথনে কাজ করছি ওই লাইব্রেরি গুলো ইউজ করছি, তো আমার ওই প্রিভিয়াস নলেজ গুলো এখন আমাকে হেল্প করছে যে ওই জিনিসটাতে আমি করতে পারি। কারেক্ট কারেক্ট ওকে। সো কলেজের একটা কোর্স কারিকুলাম ছিল, রাইট? অ্যান্ড ক্লাসরুমের ক্ষেত্রে যে কোর্স কারিকুলাম সেটা হচ্ছে ক্লাসরুম কলেজ ফলো করে না, কলেজের সিলেবাস ফলো করে না, কারেক্ট? পুরো সিলেবাসটা হচ্ছে পুরো নিজেদের স্ট্রাকচার মেনটেন করে। তো এইটা কি মনে হয়, এটা বেটার বা ওয়ার্স্ট বা সামথিং? কি মনে হয় যে এটা দরকার কি আদৌ? যদি ভালো হয় তাহলে কেন, যদি খারাপ হয় তাহলে কেন? আমার পার্সপেক্টিভে আমি বলবো যে আমার সময় যে কারিকুলামটা ছিল সেটা তখনকার মার্কেট ট্রেন্ডের থেকে অনেকটাই পিছিয়ে ছিল, তো ওই কারণে সেটা কোথায়, আইদার ক্লাসরুম অর কলেজ? না, কলেজের যে কারিকুলামটা ছিল, ঠিক আছে, এন্ড ক্লাসরুমের যে কারিকুলামটা ছিল সেটা আমাকে অনেকটাই মানে এই নিউ যেমন ক্রিপ্টোগ্রাফি, পাইথন বা ওয়েব ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আমাকে শিখতে অনেকটা হেল্প করেছিল, ঠিক আছে। তো কোথাও না কোথাও ক্লাসরুমের কারিকুলামটা আমাকে অনেক বেশি হেল্প করেছে, যে ইভেন আমাকে যে কলেজের যে প্লেসমেন্টের উপরে আমাকে ডিপেন্ড করতে হয়নি, কারণ তখন আমার মধ্যে কনফিডেন্স ছিল যে আই হ্যাভ সাম স্কিলস, তো আই ক্যান ট্রাই আউটসাইড। তো সেটা আমি করেও ছিলাম পরবর্তীকালে, যে কারণে আমাকে লাইক আদার দেন কলেজ ক্যাম্পাসিং এর থেকে, চাকরি পাওয়ার থেকে, আমি বাইরেও বিভিন্ন জায়গাতে কাজ করেছি। ভেরি গুড। মানে আমি বিভিন্ন ক্লায়েন্ট, ধরো কোনো ক্লায়েন্ট ছিল লন্ডনের, কোনো ক্লায়েন্ট ছিল সৌদি, মানে যেটাকে একটা ফ্রিল্যান্সিং বলতে পারো, গিগ টাইপের, হ্যাঁ ওরকম অনেক গিগ ওয়ার্কও করেছি, আবার ফুল টাইমও কাজ করেছি। ওকে, ঠিক মানে আছে, কখনো মনে হয় একটা সার্টেন পিরিয়ড ছিল না যে সময়তে তোমার পার্সোনাল স্যালারি আর যে ফ্রিল্যান্সিং স্যালারি হ্যাঁ ম্যাচ করে গেছিল বা সামথিং, ওটা হয়তো বেশি। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং গিগ গুলো খুব ভালো ছিল, যে এরকম মানে প্রচুর ভালো ক্লায়েন্ট ছিল যারা আউটসাইড অফ ইন্ডিয়া রয়েছে, যারা তোমাকে ডাইরেক্টলি কানেক্ট করে যদি ইফ ইউ হ্যাভ প্রপার স্কিলস, যে তুমি ওটাকে ডেমনস্ট্রেট করো। তো তখন আমি লাইক পিএইচপিটা আমি নর্মালি শিখেছিলাম, দেন আমি একটা কোম্পানিতে ঢুকে, ওটা একটা ফ্রেমওয়ার্ক হয় লারাভেল, তার উপরে আমি কাজ করেছিলাম। দেন ওটার একটা এক্সপিরিয়েন্স নিয়ে যে আমি জানতে পেরেছিলাম যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটা, ওয়েবসাইটের ব্যাকএন্ডটা কিরকম ভাবে রান হয়। দেন ওই স্কিলটাকে কাজে লাগিয়ে আমি তারপরে আরো 2বার করেছি আর কি জব সুইচ, যে কাইন্ড অফ যে একটা গিগ ধরা, এরকমও করেছি। তো আমার থ্রু আউট দ্য এমসি, আমি এমসি এর সাথে সাথে এই জিনিসটাও করেছি, মানে এমসি এর সাথে সাথে তুমি অলরেডি ফ্রিল্যান্সিংও স্টার্ট করে দিয়েছি। মানে তার মানে যে একটা কলেজের সিলেবাসটার উপর আর তোমার যে ফ্রিল্যান্সিং এর কাজ আর ইন্ডাস্ট্রি কাজ, ওটা তো কোনোটা একটাও তো না, অনেকটাই আলাদা। অ্যান্ড সেক্ষেত্রে তোমার এই এনপিটিএল এর কোর্স, আদার্স একটা কোর্স কারিকুলাম, তো রাদার তোমার কখনো কি মনে হয় যে ক্লাসরুমে যে কোর্স কারিকুলামটা রয়েছে সেটা অনেকটা ইন্ডাস্ট্রি অ্যালাইন্ড? মানে ইন্ডাস্ট্রিতে যা কাজ হবে, মানে যেটা ইন্ডাস্ট্রি হয়তো 3-4 বছর বাদে ভাবছে, সেই কোর্সগুলো যেগুলো এখন আগে থেকে ঢুকিয়ে দিলে, সেইগুলো হচ্ছে যদি প্রিপেয়ার করা হয়, তাহলে ইন্ডাস্ট্রিতে যখন তারা গিয়ে পৌঁছাবে, তারা ক্যারিয়ারে বুস্ট করতে পারবে। অ্যান্ড সেটা কি তোমার ক্ষেত্রে এই বুস্টটা কি সিরিয়াসলি তোমার ক্যারিয়ারে হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি। তো যেই কোর্সগুলো ধরো আমি জানছি এখানে আগে থেকে অ্যাডভান্সে, তো কোথাও না কোথাও যখন আমি ওই টেকনোলজিগুলোতে সঙ্গে সঙ্গে কাজ করছি, তো ওটা গ্রিপ করতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যে আদার দেন আরো 5 জনের থেকে আমি খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে গ্রিপ করতে পারছি। তো ওই ন্যাকটা তোমার করতে করতেই আসবে। স্টার্টিং এ তুমি যদি নাই জানো কিছু, দেন ওটা তুমি বুঝতে পারবে না, তখন তোমাকে আবার ওই ন্যাকটা বিল্ড করতে হবে। বাট ইফ ইউ তুমি কলেজ থেকে স্টার্ট করে দাও বিভিন্ন নতুন নতুন টেকনোলজি জানা, আদার দেন তোমার কলেজ কারিকুলামের বাদ দিয়েও, তো দেন তোমার ইন্ডাস্ট্রিতেও কোথাও না কোথাও গিয়ে সেটা হেল্প করবে। বাট ইউ ক্যানট কানেক্ট দ্য ডট ফরওয়ার্ডস, তো তুমি ব্যাকওয়ার্ডই ওটা বুঝতে হবে। তো এখন আমি বুঝতে পারি যে তখন আমি যেটা করেছিলাম ওটা সামহাউ কানেক্টেড ছিল। তো এরকম করে জিনিসগুলো গ্রো হয়। তো ক্লাসরুমের যে ইন্ডাস্ট্রি রিলেটেড কোর্সগুলো হয়, ওগুলো আমি বলবো যে অনেকটা হেল্প করে আর কি। মানে আমাকে অ্যাটলিস্ট করেছিল যে আমি অনেক কিছু অ্যাডভান্সে জানতে পেরেছিলাম, দেন আমার একটু নিজের চেষ্টাতে আমি আর একটু বুস্ট করতে পেরেছিলাম আমার জিনিসগুলোকে। গট ইট। এখন যে ডিপার্টমেন্টে, মানে যে ডোমেনে তুমি হচ্ছে রয়েছো অ্যাকসেঞ্চারে, সো সেখানে হচ্ছে এক্স্যাক্টলি কি ধরনের কাজ হবে, মানে কিরকম ধরনের কাজ তোমাকে করতে হয়? তো আমাদের কাজটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং এর পার্টিকুলারলি। এখানে অনেকগুলো টার্ম হয়, লাইক ডেটা সায়েন্স শুনেছি, ডেটা অ্যানালিটিক্স শুনেছি, ডেটা ইঞ্জিনিয়ারিং শুনেছি, সো এগুলোর ডিফারেন্স কি? সো সবকটাই একটা ডেটা আমব্রেলার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এভরিওয়ান হ্যাভ ডিফারেন্ট ওয়ার্ক। তো যে ডেটা সায়েন্সের যে থাকে, ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার, দে আর ইন দ্য টপ অফ দ্য সার্কেল। দেন তার নিচে হচ্ছে ধরো মানে নিচে ওপরে না, মানে সবার ওয়ার্ক আলাদা আলাদা। সাপোজ যে ধরো মানে যে সোর্স থাকে আর কি, সে কোনোভাবে ডেটাটা আমাদের কাছে পাস করে, সেটা যে কোনো সোর্স হতে পারে। ধরো ফেসবুক তাদের ইউজারের ডেটা, হিউজ ইউজারের ডেটা রয়েছে যেটা, ঠিক আছে, সেই ডেটাটা ওরা কোনোভাবে র ফরম্যাটে আমাদের কাছে পাস করলো। তো যারা ডেটা ইঞ্জিনিয়ার থাকে তারা ওই ডেটাটাকে ফিল্টার করে,
যে কোন ডেটাগুলো প্রপার, কোন ডেটাগুলো প্রপার না। যেটাকে আমরা ডেটা ক্লিনিং বলতে পারি। ক্লিনিং বলতে পারো, মডিফিকেশন বলতে পারো। ওকে, ঠিক আছে, ক্লিনিং, মডিফিকেশন এন্ড ট্রান্সফরমেশন, পারফেক্ট। প্লাস স্টোরিং। এই যে ওয়ার্ড গুলো আসছে, যে ক্লিনিং, ট্রান্সফরমেশন এন্ড স্টোরিং, মানে আমার কাছে একটা ফেসবুক থেকে একটা ডেটা এলো, রাইট? তো ডেটা যখন আসছে তখন আমাদের ক্লিনিং, ট্রান্সফরমেশন এন্ড স্টোরিং এটা কেন করতে হচ্ছে, ক্লিনিং কেন করতে হচ্ছে? হ্যাঁ, তার কারণ হচ্ছে যে ধরো আমাদের যে মার্কেটে আদার্স টুলসরা রয়েছে, যেমন তুমি যেরকম টার্মটা বললে যে ডেটা অ্যানালিস্ট, তো ডেটা অ্যানালিস্টরা বেসিক্যালি কি করে, যে আমরা যে ডেটাটা ওদের ক্লিনড ডেটা প্রোভাইড করি তার উপরে ওরা একটা ড্যাশবোর্ড বানায়। ড্যাশবোর্ড মিনস একটা পোর্টফোলিও টাইপের বানায়, যেটা বিজনেসের যে কিরকম রেভিনিউ গ্রোথ হচ্ছে, ইউজার গ্রোথ হচ্ছে কিনা, বিভিন্ন টার্মস, যে বিজনেসের টার্মস গুলো ওরা খুবই ভিজুয়ালি একটা ক্রিয়েটিভ মোডে দেখতে পায়, রাদার দ্যান সিইং দ্য বোরিং এক্সেল শিট অর সিএসভি ডেটা। ওরা একটা খুবই চার্টে বা ফরম্যাটে বুঝতে পারে, তো এর থেকে বিজনেস ডিসিশন নিতে অনেক সুবিধা হয়। কারেক্ট। যে বিজনেস ডিসিশনে যে আমার এই জায়গাটাতে বুস্ট করা উচিত কি কোন জায়গাটা আমরা লুজ করছি ডেটাটাকে, সেই জিনিসগুলো নিতে বিজনেস ডিসিশনে সুবিধা হয়। অ্যান্ড এটা হচ্ছে ডেটা অ্যানালিস্টদের কাজ। অ্যান্ড দেন আমরা যে ডেটাটা প্রোভাইড করছি সেটা ডেটা সায়েন্সেও যারা ধরো কোনো AI/ML প্রোগ্রামে ফিড করছে ডেটাগুলোকে, তো সেই ডেটা অবভিয়াসলি নিড টু বি কারেক্ট। ধরো কোনো ইউজারের নাম ভুল থাকছে বা ধরো কিছু মিসিং থাকছে, কোনো ডেটা তার প্রপার নেই, সেই ডেটাগুলো যদি আমরা অ্যালগোরিদমে ফিড করি তাহলে ওই অ্যালগোরিদমটা ঠিক করে প্রোভাইড করবে না সলিউশন। তো ওই কারণের জন্যই যে ডেটা ইঞ্জিনিয়ারের কাজটা ইম্পর্টেন্ট, যে আমরা ওই ডেটাটাকে প্রপারলি চেক করে ডেটাটাকে স্টোর রাখছি। ঠিক আছে, ওকে। দেন এই ডেটাটা আমরা ধরো কোনো ডিপেন্ডেন্সি রয়েছে টুল, যে এটা পার্টিকুলারলি কেউ সিএসভি পড়তে পারে না বা এক্সেল পড়তে পারে না, সেই টুলটাকে আমাকে পার্টিকুলার একটা ফরম্যাটেই লাগবে। তো এই পার্টটাতে আমরা ওই ডেটাটাকে ট্রান্সফর্মও করছি, যে এই ফরম্যাটটা, যেই ফরম্যাটটা টুল রিকোয়ার সেই ফরম্যাটে আমরা ডেটাটাকে, মানে আমার কাছে একটা লেটস সে টেক্সট ফরম্যাটে ডেটা এলো, এন্ড আমার ক্ষেত্রে সিএসভি তে ওটাকে স্টোর করে তারপরে কাজ করতে হবে, তাহলে আমার এই যে কনভার্সনটা এটা আমার করে নিতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি টেক্সট ফরম্যাটে হয় না, তো ব্যাপারটা হচ্ছে টেক্সট ফরম্যাটেও টেক্সট ফরম্যাটেও আসে। হ্যাঁ, মানে আমরা একটা এক্সাম্পল বলি, টেক্সট ফরম্যাটে যখন আমরা লেটস সে যখন কোনো জায়গাটা কমিউনিকেট করছি বা ওয়েব স্ক্র্যাপিং যখন হয়, ওয়েব স্ক্র্যাপিং যখন হবে তখন টেক্সট ফরম্যাটে ডেটা আসছে। সো ডেটার ক্ষেত্রে টেক্সট ফরম্যাটটাও ডেফিনেটলি একটা ছিল। হ্যাঁ, টেক্সট ফরম্যাটেও আসে। এবার সেটা টেক্সট টু সিএসভিও করা যায়, প্লাস সিএসভি থেকে আরেকটা যেটা ফাইল টার্ম হয় পার্কেট বলে। তো পার্কেট ফাইলটা কি হয়, যে সো পার্কেট বলতে কি বোঝায়? পার্কেট হচ্ছে একটা ফাইলের ফরম্যাট, যেরকম সিএসভি একটা ফরম্যাট, জেসন একটা ফরম্যাট, পার্কেট একটা ফরম্যাট। তো পার্কেট ফরম্যাটটা আমরা ডেটা ইঞ্জিনিয়ারিং এ খুব বেশি ইউজ করি, তার কারণ হচ্ছে এটা হিউজ চাঙ্ক অফ ডেটাকে স্টেজ ওয়াইজ স্টোর করে দেবে। গট ইট। মানে ইটস লাইক অনিয়ন, যে তুমি ওর ভেতরে প্রচুর ডেটা রয়েছে বাট ফাইলের সাইজটা খুবই ছোট। ওকে। তো ওইটাকে আমরা একটা স্পেশাল টেকনোলজি হয় স্পার্ক বলে, তো স্পার্কের থ্রুতে আমরা জিনিসটাকে রিড করতে পারি ওই পার্টিকুলার পার্কেট ফাইলগুলোকে, নাহলে আদারওয়াইজ ওটা রিড করা পসিবল না নর্মালি। তো এরকম আমরা বিভিন্ন ট্রান্সফর্ম করি। তো সিএসভি ফাইল সাপোজ হিউজ নাম্বার অফ মেমোরি সিএসভি ফাইলটা খাচ্ছে, তো মেমোরি ম্যানেজমেন্টও একটা পার্ট, যে আমরা কি করে অত বেশি ডেটাকে কম মেমোরির মধ্যে সেভ রাখতে পারি, ওই জন্য আমরা অনেক সময় ট্রান্সফর্ম করি পার্কেট ফাইলের মধ্যে। তো এইটা হচ্ছে ডেটা ট্রান্সফরমেশনের পার্ট। অ্যান্ড দেন নেক্সট আসে হচ্ছে আমাদের ডেটা স্টোরেজ পার্ট। তো স্টোরেজের জন্য আমাদের বিভিন্ন রকম ওয়্যার হাউস টুল রয়েছে, যেমন এখন সবাই শুনেছে হয়তো স্নোফ্লেক, তারপরে হচ্ছে AWS রেডশিফট। তো এরকম ডিফারেন্ট ওয়্যার হাউস রয়েছে যারা ধরো প্রোভাইড করে। তো যেমন স্নোফ্লেক AWS সার্কেলের বাইরে, কিন্তু তাও আমরা ওগুলোকে মাইগ্রেট করি AWS এর মধ্যে। মানে এই জিনিসগুলো যেগুলো ইন্ডাস্ট্রিতে এখন ইউজ হচ্ছে, স্টুডেন্টরা যারা রয়েছে তারা কি প্র্যাকটিসের জন্য কোনো ফ্রি টুলস বা ফ্রি টায়ার এরকম কিছু অ্যাক্সেস করতে পারে? হ্যাঁ, তো ক্লাউডের যেরকম সব স্টুডেন্টদের জন্যই সবকটা ক্লাউড, যেটা মেনলি 3টে ক্লাউড রয়েছে, AWS, Azure আর GCP, তো সবারই একটা করে ফ্রি টায়ার ভার্সন রয়েছে যেগুলো স্টুডেন্টরা ইউজ করতে পারে কি ক্লাউডে কি হচ্ছে না হচ্ছে জানার জন্য, যে কি ফিচার প্রোভাইড করা যাচ্ছে আর কি, সেটা জানার জন্য স্টুডেন্টরা ইউজ করতে পারে ফ্রি টায়ার সেকশন। ওকে। কিন্তু এই স্নোফ্লেক বা অন্য আদার্স কিছুতে এদের ফ্রি টায়ারটা নেই খুব একটা। ঠিক আছে, তো এরা ডাইরেক্টলি ইন্ডাস্ট্রি থেকে ইউজ হয়, কিন্তু স্টুডেন্টরা পড়তে পারে তার ব্যাপারে, যে এই ব্যাপারটা ওপেন ডকুমেন্টেশনস তো প্রপারলি রয়েছে, প্লাস ইউটিউব ভিডিওসও রয়েছে। ঠিক আছে, এন্ড দেন তারা যদি চায় কিছু পকেট মানি ইনভেস্ট করে তারা ওই জিনিসগুলোকে জানতেও পারে। তো অবভিয়াসলি যদি কেউ মার্কেটে ইন ডিমান্ড টেকনোলজি জানে আগে থেকে, তো যে কোনো কোম্পানি তাদের আগে থেকে ওটাকে গ্র্যাব করার চেষ্টা করবে। গট ইট। আবার একটুখানি এর পরের যে পার্টটা, মানে তাহলে তোমার ডেটা স্টোরেজের পার্টটা ডান হয়ে গেল। নেক্সট এর পরে আসে যেটা ভিজুয়ালাইজেশন, যেটা আমরা জেনারেলি পড়ে থাকি। তো ইন্ডাস্ট্রিতে তোমাকেও সেরকম ধরনের কাজ করতে হচ্ছে হ্যাঁ ডেটা ভিজুয়ালাইজেশন এর ক্ষেত্রে। সো এখন
ডেটা ভিজুয়ালাইজেশনস এর ক্ষেত্রে সেখানে কি 2D 3D মানে কিরকম ধরনের কাজ করেছো তুমি, তোমার ক্ষেত্রে কিরকম কাজ করছো? সহজ এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো আমাদেরই কিরম ভাবে যে ওই অ্যানালিস্টদের কাজও কখনো করতে হয়, যে আমাদের যেরকম আমি বললাম যে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা আমাদের কাছে ডেটা সেন্ড করে, কারেক্ট। তো তাদের যে বিভিন্ন পাইপলাইন গুলো সেগুলোকে তো আমরা ম্যানেজ করছি। এবার তার মধ্যে কিছু ফেলিয়ার্স আসছে, কিছু ঠিক আসছে, ঠিক আছে, তো তার মধ্যে কটা ফেলিয়ার্স কি হচ্ছে সেটারও তো একটা ডেটা রয়েছে। কারেক্ট। তো সেই ডেটাটাকেও মানে আমি পার্টিকুলারলি ধরো কোনো একটা পাওয়ার বিআই এ ড্যাশবোর্ড বানিয়ে যখন আমি ক্লায়েন্টকে প্রেজেন্ট করি যে হ্যাঁ আপনাদের এতগুলো পাইপলাইন আমাদের ম্যানেজ করতে দিয়েছেন, সাপোজ আমাদের 150+ পাইপলাইন রয়েছে যেগুলো আমরা ম্যানেজ করছি। এখানে ইন্টারাপ্ট করছি যে পাওয়ার বিআই, হোয়াট ইজ পাওয়ার বিআই? পাওয়ার বিআই একটা ডেটা ভিজুয়ালাইজেশন টুল যার মধ্যে তুমি সিএসভি ফরম্যাটে ডেটা ফিড করতে পারো, অ্যান্ড দেন ওই ডেটাগুলোকে খুব ইজিলি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে একটা ড্যাশবোর্ডের ফরম্যাটে ক্রিয়েট করতে পারো। সো এক্স্যাক্টলি কি শুধুই কি সিএসভি নাকি অন্য যে কোনো ফরম্যাটেও পাওয়ার বিআই সাপোর্ট করে? আপাতত আমি সিএসভি তেই কাজ করেছি, অ্যান্ড অন্য ফরম্যাটেও পাওয়ার বিআই তে সাপোর্ট করে। হ্যাঁ করে, ডাস্ক গুলোও সাপোর্ট করে। পাওয়ার বিআই তে কাজ করেছো নাকি ট্যাবলিতেও কাজ করেছো? না, ট্যাবলিউতে আমি এখন অবধি কাজ করিনি, পাওয়ার বিআই তেই অনলি করেছি। এন্ড পাওয়ার বিআই এর মধ্যে যে ড্যাক্স ফাংশনস ওগুলো না, অতটা আমি পাওয়ার বিআই এর ডিটেইলসে যাইনি, বিকজ আমার ডোমেনটা ইঞ্জিনিয়ারিং এই ছিল। গট ইট। শুধু জাস্ট তুমি তোমার কাজটাকে ভিজুয়ালাইজেশনে প্রেজেন্ট করতে হয়েছে আর কি, জাস্ট প্রেজেন্ট করতে হবে, মানে ড্যাক্স ফাংশনস অ্যাজ সাচ এতটা ইউজ হয়নি, লাগেনি। মানে সবকিছু তোমাকে মানে যে কেন কোয়েশ্চেনটা করছি, মানে আমরা যখন কলেজে একটা প্রজেক্ট বানাই তখন আমাদেরকে প্রত্যেকটা জিনিস জানতে হয়, রাইট? অবভিয়াসলি। তো ইন্ডাস্ট্রিতে গিয়ে যখন একটা এমএনসি কোম্পানিতে যাই, যেটা অনেক ক্ষেত্রে বলে যে একটা স্টার্টআপ কোম্পানিতে কাজ করার যে বেনিফিট, একটা এমএনসি কোম্পানিতে যেটা বেনিফিট, মানে বলে যে একটা স্টার্টআপ কোম্পানিতে গেলে হচ্ছে তুমি A to Z সব জানতে পারো, কারেক্ট? কিন্তু এটা যখন একটা এমএনসি কোম্পানিতে যাও তাহলে তুমি তার একটা সার্টেন এক্সপোজার তুমি তোমার কাছে ভিজিবল হচ্ছে, তুমি সবটা জিনিস জানতে পারো না। এটা ট্রু? হ্যাঁ, এটা কিছুটা ট্রু আমি বলবো, যে যখন কারণ এমএনসি কোম্পানিতে অনেক বড় বড় টিম থাকে, তো আমি নিজেই স্টার্টআপে কাজ করেছি প্লাস আমি এমএনসি তে কাজ করছি, তো এক্সপিরিয়েন্সটা আমি নিজের চোখে দেখেছি যে যখন আমি স্টার্টআপে কাজ করতাম একটা পুরো ডেটাবেস ক্রিয়েশন থেকে শুরু করে সেই ডেটাটাকে ফিড করা থেকে শুরু করে ডেটাটা বিজনেস রিকোয়ারমেন্ট থেকে শুরু করে সবকিছু আমিই করতে হতো, আমাকেই করতে হতো। কিন্তু যখন আমি এমএনসি তে গেলাম তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিম রয়েছে, যে ডেটাবেস ক্রিয়েট করে দিচ্ছে সেটার জন্য আমাকে ক্রিয়েট করতে হচ্ছে না, আমার পার্টিকুলার কাজটুকু আমি করছি, অ্যান্ড দেন আদার যে টিম রয়েছে তারা সেই জিনিসটাকে হ্যান্ডেল করছে। তো এটা স্টার্টআপ আর এমএনসির মধ্যে অলওয়েজ ডিফারেন্সটা রয়েছে। গট ইট, গট ইট। তার মানে ওই যেটাই লাস্ট অফ দ্য মানে স্টার্টআপের ক্ষেত্রে কাজ করলে তুমি ফুল জিনিসগুলোকে জানতে পারবে। হ্যাঁ, আর স্টার্টআপের তুলনায় যখন আমি একটা এমএনসি আসছে সেখানে ডিপেন্ড করছে নাম্বার অফ মানে মেম্বার্স ইন আ সার্টেন প্রজেক্ট। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে নাম্বার অফ মানে প্রজেক্টের সাইজ সেগুলোর উপর কিছুটা হলো ভ্যারিয়েন্স ডিপেন্ড করছে। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে আমরা এন্ড টু এন্ড জানতে পারবো না, ঠিক আছে? যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই যে আমার আগের প্রজেক্ট আর এই প্রজেক্টের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে, যে আগের প্রজেক্ট মানে অ্যাকসেঞ্চারেরই আমার যেটা ফার্স্ট প্রজেক্ট ছিল যেটাতে আমি কাজ করেছিলাম, সেটাও ডেটা সায়েন্স রিলেটেডেরই ছিল প্লাস এডব্লিউএস এরই ছিল, কিন্তু সেটাতে আমাদের পুরো এন্ড টু এন্ড ভিজুয়ালাইজেশন ছিল না, আমরা একটা সার্টেন পার্ট ম্যানেজ করতাম। কিন্তু আবার এই প্রজেক্টটাতে আমাদের পুরো এন্ড টু এন্ড ভিজুয়ালাইজেশন রয়েছে, যে পুরো যেমন বললাম স্টার্টিং থেকে এন্ড অবধি আমরা পাইপলাইন ক্রিয়েশনস টু ডেটা ভিজুয়ালাইজেশন এভরিথিংই আমরা মেনটেন করছি। দেন ওই যে স্টোর করার পর ডেটাটা যে নেক্সট টিম যে বিজনেস টিম কিভাবে সেই ডেটাটাকে ইউজ করছে সেটা আমাদের কাছে ভিজুয়ালাইজ না, এন্ড সেটা আমাদের কাছে দরকারও নেই, কারণ ওইটুকু পার্টি আমাদের জন্য এনাফ। তো এরকম ভাবে ডিফার করে প্রজেক্ট টু প্রজেক্ট, যে তোমার রোলটা কি ওই সময়, তোমাকে কি এক্সপেকটেশনস তোমার থেকে, তো তার উপরে বেস করে তোমাকে সেই কাজটা করতে হয়। গট ইট, গট ইট। আবার একটু ব্যাক করে আসছি কলেজের পার্টে। কলেজের ক্ষেত্রে যখন তুমি কলেজে ছিলে তখন ফ্রিল্যান্সিং এর পার্টটা তুমি করেছিলে, রাইট? সো এক্স্যাক্টলি ফার্স্ট যখন তুমি কোনো একটা ক্লায়েন্টকে ডিল করলে তখন কিভাবে অ্যাপ্রোচ করেছিলে তাদেরকে, কিভাবে তুমি একটা ফার্স্ট প্রজেক্ট ক্র্যাক করলে? অ্যাপ্রোচ করারটা তো বিভিন্ন রকম ওয়ে থাকে, যেমন হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন রকম ফার্স্ট অফ অল সাইটস রয়েছে, যেমন ফ্রিল্যান্সার রয়েছে, তাছাড়া ইনডিড রয়েছে। তো আমাকে ওই সময় ইনডিড খুব হেল্প করেছিল, তো আমি ইনডিড থেকে প্রচুর এরকম ওপেনিংস দেখতাম, প্লাস লিঙ্কডইনও ছিল। তো আমার যেটা কিছু ক্লায়েন্ট ছিল, একজন সে ইনডিড থেকে রিচ আউট করেছিল, একজন ছিল যে লিঙ্কডইন থেকে রিচ আউট করেছিল। তো আমি দুটো দিকে অ্যাক্টিভ ছিলাম যে টু ফাইন্ড ক্লায়েন্টস। তো আমি তখন শুনেছিলাম যে এরকম ভাবে খোঁজা যায়, তো আমিও আই ওয়াজ নট ক্লিয়ার, কিন্তু এইভাবে তখন আমি স্টার্টিংটা করেছিলাম আর কি খোঁজা। যখন ফ্রিল্যান্সিং কাজ করলে তার মধ্যে কি কি চ্যালেঞ্জেস ফেস করলে? কারণ অলরেডি তুমি কলেজে রয়েছো, রাইট? তার সাথে ফ্রিল্যান্সিং করলে, দেন সেখানে কি কি চ্যালেঞ্জেস ফেস করলে? আর সেই চ্যালেঞ্জেস যেগুলো তুমি এলে সেটা কি সেই জিনিস যখন ওভারকাম করছো, তোমার আইটিতে যখন কাজ করতে আসছো কোথাও হেল্প করছে? তো এই ব্যাপারে বলি যে হ্যাঁ, চ্যালেঞ্জেস তো আমি খুবই ফেস করেছি। তার কারণ হচ্ছে যেটা তুমি এমএনসি তে পাবে একটা স্ট্রাকচার্ড লার্নিং ওয়ে পাবে। তোমাকে প্রিভিয়াসলি কেউ কেটি দিয়ে দেবে, যে ধরো তোমাকে নলেজটা দিয়ে দিল তার জন্য, যে কি কেটি মানে হচ্ছে নলেজ ট্রান্সফার। হ্যাঁ,
তো পার্টিকুলারলি যখন সেই নলেজটা তোমাকে দিয়ে দিল, তো ইউ নো যে পার্টিকুলার পার্টটা যে আমাকে কি করতে হবে, অ্যান্ড ওভার দ্য ইয়ার্স তুমি ওখানে স্টে করে আস্তে আস্তে সিনিয়রদের থেকে শিখতে পারবে। কিন্তু যখন তোমাকে ক্লায়েন্ট হায়ার করছে, তো দে অলরেডি এক্সপেক্ট যে তুমি সব জানো, ইভেন যদি তুমি নাও জানো, ঠিক আছে। তো এটা আমার হয়েছিল যে যখন আমি একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছিলাম, তো আমি বিভিন্ন টাইপের ক্লায়েন্টের কাছে রিচ করেছিলাম, অ্যান্ড তাদের অদ্ভুত অদ্ভুত ডিমান্ড থাকতো আর কি। অ্যান্ড এখন যেরকম আমাদের কাছে খুবই হেল্পফুল চ্যাট জিপিটি করে একটা আমি যে কোনো কোড বানিয়ে সেই বয়লার প্লেট কোডটাকে চেঞ্জ করে নিজের মতন করতে পারবো, তো তখন সেই জিনিসটা ছিল না। অ্যান্ড আমার এখনো মনে আছে যে এরকম একটা সিআরএম টুল ইউজ হচ্ছিল, যেটাকে আমাকে ডেভেলপ করার জন্য দিয়েছিল, অ্যান্ড ওই সিআরএম টুলটা লারাভেলেই বানানো ছিল। অ্যান্ড ক্লায়েন্ট বলেছিল যে ওর ওই টুলটার মধ্যে বিভিন্ন রকম ইউজারদের জন্য ডিফারেন্ট লাইক মডিফিকেশনস চাই, যে সাপোজ তুমি লগ ইন করলে একরকম দেখাবে, আমি লগ ইন করলে একরকম দেখাবে, অ্যাডমিনের জন্য একটা পার্ট, ডেভেলপারের জন্য একটা পার্ট। তো এই জিনিসটা আমি কখনো করিনি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে। তো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর মি যে এরকমও জিনিসটা হয় যে আমার কাছে নলেজ ছিল না, দেন আমাকে ওটা অনেক খুঁজে টুজে দেখে বার করতে হয়েছে। বাট ওইটা আমাকে হেল্প করেছে যে আই নো যে কি হ্যাঁ, মানে যে কোনো চ্যালেঞ্জে যেটা যতই অদ্ভুত হোক, মানে তুমি যদি পার্টিকুলারলি ট্রাই করো, ইট ইজ দেয়ার, তোমাকে জাস্ট খুঁজতে হবে প্রপারলি অ্যান্ড বানাতে হবে। এখন তো খুবই ইজি, জাস্ট ইউ ক্যান টাইপ অ্যান্ড ইট উইল কাম। আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকে স্ট্যাক ওভারফ্লোর উপর ডিপেন্ডেন্ট ছিল। হ্যাঁ, আগে Stack Overflow। খুব কমন একটা অ্যাডভার্টাইজমেন্ট, মানে একটা মিম ছিল যেখানে হচ্ছে একটা কফি কাপ থেকে হচ্ছে একটা জাস্ট ক্রিমটা তুলে এনে আর একটা কফি কাপের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে, উপরে জাস্ট ডিজাইনসটা। প্রচুর এক্স্যাক্টলি এখন পুরোটা চ্যাট জিপিটি রেসপেক্টিভ হচ্ছে এসছে। এখানে আমার অনেক কোয়েশ্চেন্স, মানে রিসেন্টলি আমি যখন কয়েকজনকে গাইড করছিলাম তখন একটা টুলস বানাতে দিচ্ছিলাম, যেখানে এই যে কনসেপ্টটা বলে যেটা পাইপলাইন আসছে, পাইপলাইনের পরে ডেটা ভিজুয়ালাইজেশন, কখনো মনে হয় যে আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, দেন আফটার 2 years or 3 years এই পুরো যে জিনিসটা প্রসেসটা চলছে পুরোটাই হচ্ছে এআই রিপ্লেস করে দিতে পারে? বা এই যে ইউজারের থেকে ডেটা আসছে, দেন সেটা ক্লিনিং হচ্ছে, ক্লিনিং হওয়ার পরে আমরা একটা টুল মানে ভিজুয়ালাইজেশন বানাচ্ছি, মনে হয় যে এইটা পুরো জিনিসটা এআই দিয়ে রিপ্লেস করা যাবে? আমি বলবো যে পুরো জিনিসটা এআই দিয়ে রিপ্লেস করা যাবে না, কিন্তু তার কিছুটা পার্ট অটোমেট করা যাবে, যেটা এখন অলরেডি শুরু হয়ে গেছে, যে আমরা এখন করছি। যে যেটা ধরো আমাদের একটা পার্টিকুলার স্টোরি, যেটা ধরো আমরা স্প্রিন্ট ওয়াইজ ধরো 8 পয়েন্টারের স্টোরি আমরা করতাম, সেই 8 পয়েন্টারের স্টোরিটা আমরা ধরো আগে একটা স্প্রিন্ট ধরে করতাম, সেটা হাফ স্প্রিন্টের মধ্যে করা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা মাইক্রোসফট কোপাইলট পার্টিকুলারলি ইউজ করছি টু লাইক জেনারেট দ্য মেটা ডেটা অফ দ্যাট, যে কি মেটা ডেটা কি পার্সপেক্টিভে আমরা করছি, তো সেটা খুব ফাস্ট হচ্ছে, যেটা আমরা ম্যানুয়ালি করতাম। তো কিছু কিছু জায়গায় এআই জিনিসগুলোকে অটোমেট করছে, বাট আই ডোন্ট থিঙ্ক কি কমপ্লিট এআই অটোমেট করতে পারবে। তার কারণ হচ্ছে বিজনেস ইন্টারভেনশন লাগবে, যে পার্টিকুলারলি হিউম্যান ইন্টারভেনশনটা কোন জায়গাটাতে লাগবে, যে পার্টিকুলারলি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, সেই অনুযায়ী আমাদের পার্টিকুলারলি এখন মডিফাই করতে হচ্ছে ডেটাটাকে। কিন্তু আই বিলিভ যে হ্যাঁ, ইন ফিউচার হয়তো নেক্সট ডাউন দ্য লাইন 5 years হু নোজ, যে ওই জায়গাটাও হয়তো এআই রিপ্লেস করে দিতেই পারে। যে কাস্টমারটা নিয়ে আমরা এখন কাজ করছি, সেই কাস্টমারের যে ডেটাগুলো আসছে, মানে একটা সার্টেন পিরিয়ডের পরে এরকম তো কিছু জিনিস রিপিটেটিভ হবেই, যে আচ্ছা এই রকম ধরনের জিনিস আসলে আমি এই ধরনের দিয়ে রিপ্লেস করবো। মানে যেটা ফার্স্টে বলে যে ডেটা ট্রান্সফর্মের ক্ষেত্রে আমার কাছে র ডেটা আসছে, র ডেটার পরে কিছু জায়গায় মিসিং হচ্ছে, সেটা আমরা কিছু প্রসেসে ক্লিনিং করছি। এখন যেটা হয়তো লজিক লাগিয়ে করছে, সো আফটার সার্টেন পিরিয়ড টাইম এটা তো এআই দিয়ে পুরো রিপ্লেস করা পসিবল হবেই। হ্যাঁ, কিন্তু তার মেন চ্যালেঞ্জটা হচ্ছে যে তার জন্য ডেটাটা মানে এআই কে পুরো ডেটাটা পড়তে হবে, যেটা ধরো আমরা আগে থেকে দেখে নিলাম যে আমরা পুরো ফুল ডেটাটাকেও রিড না করলে পার্টিকুলারলি তার কটা কলামস রয়েছে, রোজ রয়েছে, তার একটা বেসিক আইডিয়া আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে মেটা ডেটা ফিডিং পার্ট। মেটা ডেটা ফিডিং পার্টটা আমরা নিজে থেকে করি এখন এই মুহূর্তে। তার কারণ হচ্ছে প্রপারলি কোনো এআই ওই ফাইলটাকে রিড করে না। কিন্তু হতেই পারে ইন ফিউচার হু নোজ, যে এডব্লিউএস কোনো একটা ফাংশন আনলো যেটা বলে দিল যে আমাদের বাকেটে যখনই স্টোর হবে ওটা অটোমেটিক্যালি মেটা ডেটা রিড হয়ে যাবে। সেরকম ফাংশনও অলরেডি এই মুহূর্তে এক্সিস্ট করে, যেরকম গ্লুর মধ্যে এরকম অনেক ফাংশনই রয়েছে যারা অলরেডি সেই মেটা ডেটাটাকে ক্রল করে বার করে নেয়, ঠিক আছে। কিন্তু ওরা খুব বেশি মানে ফ্রিকুয়েন্ট না, ধরো ফ্রিকুয়েন্ট চেঞ্জ যদি হয়ে যায় একবার, ওরা সেই জায়গাগুলোকে ডিটেক্ট করতে পারে না। ওই জন্য হিউম্যান ইন্টারভেনশন এখনো লাগছে। মানে তাহলে একটা জিনিস তো শিওর যে নাম্বার অফ এমপ্লয়িজ কমে যাচ্ছে, অবভিয়াসলি সেটা তো কমে যাচ্ছে একদম। গট ইট। বিকজ আমি রিসেন্টলি একটা প্রজেক্টে কাজ করছি, সেই প্রজেক্টের ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন আছে যে গিটহাব, মানে অনেক সময় হয় না গিটহাব রিপোজিটরি যে লিঙ্কটা আছে, সো এখন কোনো একটা স্টুডেন্ট সে গিটহাবে হচ্ছে এক্স্যাক্টলি তার কন্ট্রিবিউশনস কি, কত নাম্বার অফ রিকোয়েস্ট করছে, পুল করছে, তার পুরো ডিটেলস, তার পুরো যে হিট ম্যাপের যে ডিটেলসটা, সেটাকে হচ্ছে আমরা যদি নর্মাল চ্যাট জিপিটিতে লিঙ্কটা দিয়ে বলি যে এক্স্যাক্টলি এই রিপোজিটরিটার ডিটেলস তুমি বলে দাও বা এই স্টুডেন্টের কন্ট্রিবিউশন ডিটেলস বলে দাও, তো আমাদের কাছে চলে আসছে একদম। তো যদি সেটা চলে আসে, মানে একটা লিঙ্ক দিলাম, জাস্ট লিঙ্ক দেওয়ার পরে তার ভেতরে যে কন্টেন্ট আছে সেটা রিড করছে, চ্যাট জিপিটি রিড করছে। এক্স্যাক্টলি। চ্যাট জিপিটির ভেতরে গিয়ে গিটহাবের ভেতরে গিয়ে তাদের রিডমি ফাইলস, ইন্টারনাল ফাইলস, প্রজেক্টের মধ্যে কোন কোন অ্যালগো ইউজ হয়েছে, রিসেন্টলি এটা চেক করছিলাম, ওখানে এরকম একটা জায়গায়
এসেছিল যে আমরা ব্রুট ফোর্স মেথড ইউজ করছি নাকি হচ্ছে কোনো একটা বাইনারি সার্চ বা আদার্স কোনো একটা সার্চিং টেকনোলজি ইউজ করছি। সো এক্স্যাক্টলি আমরা দেখছি যে হ্যাঁ চ্যাট জিপিটি পুরো ফাইলটাকে রিড করে রিপোজিটরি বেসিসে আমাদের ডিটেলস দিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো দ্যাট মিনস একটা এরকম যদি প্রসেস হয়, মানে যেটা ইন্টারনালি আমাদের ম্যানুয়ালি চেক করতে হতো, এখানে আমি জাস্ট নর্মাল কোয়েশ্চেন্স করছি তার বেসিসে কারেক্ট অ্যান্সার কন্টিনিউস বেসিসে আসছে। তো দেন ইন ফিউচার এই যে লাইনটাতে এখন আসছে, তাহলে এটাও আস্তে আস্তে মানে ওয়ার্ক ফোর্স কমেই যাবে। হ্যাঁ, ওয়ার্কফোর্স তো অবভিয়াসলি কমবে, বাট আমি বলবো যে কমার থেকে বেশি থিংস উইল ইভলভ। ওকে, তো যেরকম এই ডেটা ইঞ্জিনিয়ারিং টার্মটা এখন চলছে, তার আগে এটাকে ডেটাবেস ম্যানেজমেন্টই বলা হতো। তো সবাই আগে যারা করেছে তারা ওই যারা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে একটা রোল হতো, যে এই সব কাজগুলোকে করতো, যে ডিবিএ রোল ছিল যেটা, তারা শুধু ডেটাবেস ম্যানেজ করতো। তার কারণ হচ্ছে তখনকার দিনে এসকিউএল সার্ভার অ্যান্ড অল এইসবই ছিল, কিন্তু এই নতুন নতুন টেকনোলজিগুলো এখন এসছে, যার কারণে এই ডেটা ইঞ্জিনিয়ার রোলটা হয়েছে। তো মোর লাইক ডিবিএ রা ইভলভ হয়েছে ডেটা ইঞ্জিনিয়ারিং এ, দেন ডেটা ইঞ্জিনিয়ারিং রা হয়তো পরে আর্কিটেক্টে ইভলভ হবে, যে যারা শুধু এই পুরো প্রসেসটাকে ডিজাইন করে দেবে, যে এই প্রসেসে কোন কোন টুল কোনটা আমার কস্ট ম্যানেজমেন্টে হেল্প। যখন এআই আসছে, এখন যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে রয়েছে তাদের জন্য বেটার হয়ে যাবে, তারা আস্তে আস্তে একটা আপার লেভেলে জাস্ট যে জায়গাটা হিউম্যান চেকিং দরকার সেই রোলটা তারা পাচ্ছে। হ্যাঁ, কিন্তু যারা ফ্রেশার্স আসছে তাদের জন্য জব পাওয়ার জন্য ডিফিকাল্টিস হচ্ছে। তাদের জন্য একটু ডিফিকাল্ট রয়েছে, এটা সত্যি কথা। কিন্তু এটাও একটা সত্যি কথা যে তারা যদি ধরো এই এখন নলেজ তো সব জায়গাতেই ফ্রি, ঠিক আছে, তো বিভিন্ন টাইপের সাইট থেকে তারা দেখতে পারে যে পার্টিকুলারলি এখন ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হচ্ছে। ফর এক্সাম্পল চ্যাট জিপিটি থেকেও তারা সার্চ করতে পারে যে আমাকে একটা প্রজেক্ট বলো, যে প্রজেক্টটা আমাকে হেল্প করবে, বা কিভাবে রিয়েল ওয়ার্ল্ড একটা ডেটা ইঞ্জিনিয়ারিং এর সিনারিও জাস্ট ওকে দিতে হবে চ্যাট জিপিটি কে, বাট বাকিটা তো চ্যাট জিপিটি নিজেই বলে দেবে যে এখানে এখানে আমরা করছি। তো তখন ওই জিনিসগুলো যখন জেনে যাবে, তো তখন ও যখন রিয়েল প্রজেক্টে যাবে, ওই জিনিসগুলো গ্রাস্প করা খুবই ইজি হবে। এন্ড কাউকে না কাউকে তো অবভিয়াসলি আনতেই হবে হিউম্যানসদের, যে তারা আর্কিটেকচারটাকে বানাবে বা চেক করবে। তো ওই কারণগুলোর জন্য যখনই কেউ ফ্রেশার আসবে, সে যদি ওই জিনিসগুলো জানে, খুব তাড়াতাড়ি সেটাকে গ্রাস্প করবে এন্ড এগিয়ে যাবে। গট ইট। অ্যাকসেঞ্চার এই মুহূর্তে একটা খবর আসছে যে অ্যাকসেঞ্চারের ক্ষেত্রে ইন্টারনালি আই গেস 11,000 এমপ্লয়িকে হচ্ছে অ্যাকসেঞ্চার হচ্ছে একটা লে অফ দেবে, কারেক্ট? তো টিসিএস এর মতো তারা 2 বছরের স্যালারি দেবে কিনা এমন কিছু বলেনি, বাট তাদেরকে একটা লে অফ দেবে। তো এটা কি অলরেডি স্টার্টেড হয়েছে নাকি এটা জাস্ট মার্কেটের নিউজ? বিকজ কি হয়, অনেক সময় আমরা কিছু খবর পাই যেটা মার্কেটে একটা শেয়ার মার্কেটে কিছু আপস এন্ড ডাউনস এর জন্য মিডিয়া ছেড়ে দিল কোনো একটা খবর, তার জন্য কোম্পানি হচ্ছে আপস এন্ড ডাউনস এসে যায়। তো অ্যাকসেঞ্চারের ক্ষেত্রে কি এটা সিরিয়াসলি এটা কি শুধু জাস্ট মিডিয়া নিউজ নাকি এটা ইন্টারনালিও ইমপ্লিমেন্ট হতে শুরু করে দিয়েছে? মানে এই জিনিসগুলোর ভিজুয়াল লাইক ভিজিবিলিটি আমাদের কাছে অতটা থাকে না অলরেডি। তবে একটা তো আমি যেটা দেখেছি যে ধরো কিছু কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো খুব ওল্ড প্রজেক্ট হয়ে গেছে, তো অনেকেই রিপ্লেস করছে অ্যাকসেঞ্চারকে। আবার এরকমও হয়েছে যে যারা ধরো কোনো প্রজেক্ট সিটিএস এ ছিল সেটা অ্যাকসেঞ্চারের কাছে মুভ করছে। তো আমি বলবো ইটস মোর লাইক যে কি এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসগুলো মুভ হচ্ছে, আর কিছুই না। তো যারা এমপ্লয়ি গুলো সাপোজ ধরো অ্যাকসেঞ্চার থেকে বেরাচ্ছে, এটা শুধু অ্যাকসেঞ্চার বলে না, বিভিন্ন কোম্পানি থেকেই হচ্ছে জিনিসটা। তো যারা বেরাচ্ছে তারা অন্য কোম্পানিতে সঙ্গে সঙ্গে চান্স পেয়ে যাচ্ছে সেই প্রজেক্টের জন্য। তো আমি নিজের এক্সপিরিয়েন্সও হয়েছে যে কিছু প্রজেক্ট ধরো অন্য কোম্পানি থেকে আমাদের অ্যাকসেঞ্চারে এসছে, আবার কিছু প্রজেক্ট ধরো অ্যাকসেঞ্চার থেকে বেরিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে। তো সেই কারণে হতে পারে যে প্রবাবলি হচ্ছে, কারণ আমি নিজেও একটা লাইক বলতে পারো যে রেডিটেই আমি কদিন আগে একটা পোস্ট পড়েছিলাম যে একটা কাউকে হায়ার করেছে অ্যাকসেঞ্চার, এন্ড তাকে 2-3 মাস বেঞ্চে বসিয়ে দেন স্যালারি দিয়ে আরো 3 মাসের বার করে দিচ্ছে। তো খুব খুশি যে ও 2-3 মাসের স্যালারি বসে বসে পেয়ে আরো 3 মাস পেয়ে বেরিয়ে গেছে আর অন্য চাকরি পেয়ে গেছে। তো এরকম হচ্ছে আর কি, কিন্তু কমপ্লিট ভিজিবিলিটি আমার কাছে নেই আর কি। গট ইট। তো এখন যারা ফ্রেশার্স রয়েছে বা যারা এখন হচ্ছে জয়েন করতে চাইছে এমএনসি কোম্পানিতে, বা যারা এখন কলেজে রয়েছে, যারা আইটিতে আসবে, তো তাদের ক্ষেত্রে কলেজ সিলেবাস তুমি নিজেই দেখেছিলে, কলেজ সিলেবাস অ্যান্ড পুরো প্রসিডিওর্স, এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছো, যে স্ট্যান্ডার্ডে তুমি 3 বছর বা 4 বছরের এক্সপিরিয়েন্স আমার কাছে চলে এসেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে স্টুডেন্টসদের গাইড করার জন্য তাদের ক্ষেত্রে কিভাবে কি ওয়েতে যাওয়া উচিত? তারা যদি কোনো এমএনসিতে ঢুকতে চায়, তো তার তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর ওদের থাকেই, যে তার জন্য কোডিং করতে হবে অ্যান্ড অল, সেই জিনিসগুলো তো রয়েছে। তো তার বাইরে যদি তারা যেমন ক্লাউডটা এখন সব জায়গাতেই রিপ্লেস করে দিচ্ছে অনপ্রেমকে, মানে যাদের আগে অনপ্রেম ছিল সবাই এখন ক্লাউডে মুভ করে গেছে। এক্স্যাক্টলি এই জিনিসটা কি? তো অনপ্রেম মানে হচ্ছে যে আগে অন প্রেমিসেসে প্রত্যেকটা কোম্পানি তাদের ডেটাবেসকে ম্যানেজ করতো, তার জন্য তাদের ডেটাবেসের কস্ট হ্যান্ডেলিং বলো কি তাদের স্টোরেজ স্পেস বলো, এভরিথিং তাদের দরকার ছিল, যেটা ক্লাউড ফুললি রিপ্লেস করে দিচ্ছে। যে তোমরা জাস্ট কি কম্পিউট ক্যাপাসিটি লাগবে, কি তোমাদের
ধরো স্টোরেজ ক্যাপাসিটি লাগবে, সবকিছু আমাদের বলো ফর আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, আমরা সবকিছু ম্যানেজ করবো, জাস্ট তোমাকে ওই সার্ভিসগুলোকে আমরা দিয়ে দেবো। ওকে, তো ক্লাউড এই পুরো জিনিসটাকেই রিপ্লেস করে দিচ্ছে। তো আমি বলবো যে অ্যাটলিস্ট এখনকার দিনে যারা ইন্ডাস্ট্রিতে ঢুকছে তারা যদি বেসিক্যালি ক্লাউডের নলেজটা রাখে, তো সেক্ষেত্রে তাদের খুবই বেনিফিট হবে সেই জিনিসটার জন্য। প্লাস যাদের ধরো ডিএস এর প্রোগ্রামটা তো অবভিয়াসলি দরকার, যে তার কারণ হচ্ছে যে যখন বিভিন্ন টাইপের সিনারিও আমাদের কাছে আসবে, তো সেগুলোকে আমাদের কিভাবে সলভ করতে হবে তার একটা প্রবলেম সলভিং এর আইডিয়া আমরা পাবো। তো বেসিক্যালি এই 2-3টে জিনিস যদি তারা একটুখানি, প্লাস ধরো এসকিউএল, পাইথন, এই 2-3টে জিনিস যদি তারা একটু স্ট্রং থাকে, তাহলে আমি বলবো যে দিজ আর লাইক ফান্ডামেন্টালস এন্ড ফাউন্ডেশন। এটা যে কোনো জায়গাতেই যাও তোমাদের লাগবে। তো এই 4-5টা জিনিস যদি তোমরা একটু স্ট্রং রাখো, দেন তো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। ওকে, তার মানে যেটা হচ্ছে ডিএসআর এন্ড কোডিং এর পার্টটা এন্ড ক্লাউডের পার্টটা, এটা ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। এন্ড তার সাথে সাথে হচ্ছে বাইরের নতুন টেকনোলজি যেগুলো আছে সেগুলো কিছুটা একটু জেনে রাখা। হ্যাঁ, এবার সব তো আমরা জানতে পারবো না, কিন্তু বেসিক কয়েকটা জিনিস যেরকম ফান্ডামেন্টালস গুলো যার স্ট্রং হবে, এই এসকিউএল, পাইথন, ডিএসএ, এই জিনিসগুলো তারা যে কোনো জিনিসই হ্যান্ডেল করতে পারবে। কারণ সব টেকনোলজি আলটিমেটলি ইভলভ ফর্ম অফ আনাদার টেকনোলজি, তো এরকম ভাবেই জিনিসগুলো এগাচ্ছে, পরেও আশা করি ওইভাবেই এগাবে। গট ইট। অ্যান্ড দেন লাস্ট তোমার কি সাজেশনস বা ওভারঅল মানে ক্লাসরুমে কোন ইয়ার থেকে তুমি জয়েন করেছিলে? আমি তো 2017 থেকে বললাম, 17 থেকে 22 অবধি আমি ছিলাম। ওকে, হ্যাঁ, তো অনেকটাই লং টার্ম জার্নি আমি করেছি। এন্ড আমি বলবো যে অবভিয়াসলি হ্যাঁ, যে ক্লাসরুম হেল্প মি আ লট। তুমিও পার্সোনালি আমাকে অনেক জায়গায় হেল্প করেছো, তো এই জিনিসগুলো জানা দরকার। এন্ড অবভিয়াসলি ইফ এনিবডি গেট ইন টাচ উইথ ইউ, ইভেন আমাকে এখনো যখন কোনো আমার জুনিয়র বা কোনো ভাই বা বোন আমাকে বলে, আমি তোমাকেই রেফার করি যে হ্যাঁ, ইউ ক্যান গো টু দিস পারসন, যদি তুমি কিছু নাও জানো কিছু শিখে বেরো। মানে পডকাস্ট বলে নয়, আচ্ছা আমি আমার পডকাস্টে আছে ক্লাসরুম স্টুডেন্ট হিসেবে তোমাকে আছে এনেছি বা তুমি ইয়েস টু সেই হিসাবে নয়, এক্স্যাক্টলি ধরো অ্যাজ আ মানে পার্সোনালি আমার কোনো এক্সপিরিয়েন্সটা সেটা তোমার মনে হয় যে হ্যাঁ এটা বেসিক্যালি হেল্প করছে, মানে ইন দ্যাট কেস কোনো একাডেমিক মানে এক্সপিরিয়েন্সেস বা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সেস, কোন জিনিসটা মনে হচ্ছে যে সেই জিনিসটা আজকের জন্য রেলিভেন্ট অ্যান্ড সেটা সত্যিকারে হেল্প করতে পারে? তো একটা জিনিস হচ্ছে, দেখো আমি সবসময় তোমাকেই দেখতাম যে হাউ ইউ লাইক, হয় না যে দ্য ন্যাক অফ কি নতুন নতুন কি আসছে জানা, বিভিন্ন সোর্স থেকে কি কিভাবে আসছে সেই জিনিসগুলো, অ্যান্ড সেগুলো তুমি সবার সাথে যেরকম ওপেনলি ডিসকাস করো, অ্যান্ড পুরো প্ল্যানিং গুলো তাদের যাও, অ্যান্ড এভরিওয়ানস লাইফ ইউ লাইক গো ইনসাইড দেম, কি যে হ্যাঁ মানে পার্টিকুলারলি কি কি তাদের প্রবলেমস হচ্ছে, আফটার অল আন্ডারস্ট্যান্ডিং এ বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো বন্ধুর মতন মিশে যে ব্যাপারটাকে তুমি তাদের মধ্যে যে কনফিডেন্সটাকে গ্রো করো, সেই জিনিসটা আমাকে খুব হিট করেছে যে হ্যাঁ, যে মানে এরকম ভাবেও জিনিসগুলোকে বোঝানো যায়, খুব ইজি ভাবে বোঝানো যায়, এক্সপ্লেন করা যায়, ঠিক আছে। তো এই জিনিসটার জন্য আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড ফর দ্যাট রিজন আই স্টেড ফর দিস লং, বিকজ আই হ্যাভ দ্যাট ট্রাস্ট কি যে হ্যাঁ মানে হোয়াট এভার নিউ উইল কাম, যে সামহাউ ইউ উইল গাইড মি থ্রু ইট। তো ওই জন্য আমার এই জিনিসটা এসছে। গট ইট। Okay, so thank you Dev for joining this podcast show. ফর্মাল এক্স্যাক্টলি না, ফর্মাল করার মতো জায়গা নেই, মানে সেই রিলেশনই নেই এতদিনের পরে, বাট স্টিল দেন পডকাস্ট আমরা আজকে এন্ড করছি এখানে। থ্যাংক ইউ সো মাচ।